আসসালামু আলাইকুম। ইন্টারেক্টিভ র্যাপিড রিভিউ টেস্ট পেপার এর প্রথম অধ্যায়ের সলভ ক্লাসে আমি তোমাদের সাথে আছি। এইচ কাফি। আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে। আমি 61তম ছিলাম 2020-21 ভর্তি পরীক্ষা সেশনে বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে। আচ্ছা, চলে আসো, এবার আমরা চলে আসি মূল আলোচনায়। তো আমরা প্রথম অধ্যায়টা যদি দেখি, তোমরা এই যে দেখো আমরা যে টেস্ট পেপারগুলো করতেছি, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে তোমরা পেয়ে যাচ্ছ একটা কিউআর কোড। এই কিউআর কোডটা করলে, স্ক্যান করলে তুমি কি পাবা? আমাদের এই যে অধ্যায়ের প্রশ্নগুলো এখানে দেয়া আছে, সেই প্রত্যেকটা অধ্যায়ের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে, যে কিউআর কোডটার মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ একটা সলভ ক্লাস। আর কোনো টেস্ট পেপারে এই সুবিধাটা না থাকলেও আমরাই প্রথম দিচ্ছি যে একটা বই এর সাথে একজন শিক্ষকও তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। প্রথম অধ্যায়ের নামটা হচ্ছে জীবন পাঠ। এখানে দেখো 1 নম্বর প্রশ্নটা, প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কি? তোমরা এটা মোটামুটি সবাই জানো যে প্রকৃতি বিজ্ঞানের সর্বপ্রথম শাখা কি। সেটা হচ্ছে কোন বই এটা, এটা দেখলেই বুঝবা যে আসলে কোন বই নিয়ে আলোচনা করা হচ্ছে। তো জীববিজ্ঞান বইয়ে কি থাকার কথা? জীববিজ্ঞানই থাকবে। আচ্ছা, 2 নম্বর, জীববিজ্ঞানের জনক কে? এটাও খুবই কমন প্রশ্ন, সবাই জানার কথা, এরিস্টটল। এরিস্টটল কি ছিল? এরিস্টটল ছিলেন মূলত একজন দার্শনিক। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক? দেখো, কীট তত্ত্ব এখানে বলছে যে পরজীবী কিনা, তারপরে বলছে হিস্টোলজি। কীট, কীটের মধ্যে বিভিন্ন ধরনের আছে, এর মধ্যে পরজীবীও হতে পারে, আবার পরজীবী ছাড়া এ ধরনেরও হতে পারে। আচ্ছা, এরপর বলছে অণুজীববিদ্যায় কৃমি নিয়ে আলোচনা করা হয় কিনা। তারপর বলছে যে শারীরবিদ্যার রেচন। শারীরবিদ্যার মধ্যে তো রেচন আমাদের আলোচ্য একটা বিষয়। জীববিদ্যার মধ্যে মূলত আলোচনা করা হয় ভাইরাস এবং ব্যাকটেরিয়া। ঠিক আছে। আচ্ছা, শারীরবিদ্যার মধ্যে কি কি আলোচনা করা হয়? শারীরবিদ্যার মধ্যে আলোচনা করা হয় পরিপাক। ঠিক আছে। আমরা একটু পাশে লিখে ফেলি, হ্যাঁ। আমরা এই শারীরবিদ্যার মধ্যে মূলত কি কি আলোচনা হয়ে থাকে। তো আমরা যদি লিখতে যাই শারীরবিদ্যা, হুম, শারীরবিদ্যা এর অন্তর্ভুক্ত মূলত পরিপাক, এরপরে হচ্ছে রেচন, তারপর থাকবে শ্বসন। এক কথায় আমাদের বডির ভিতরে যত রকমের কার্যক্রম চলে, হ্যাঁ, সবগুলোকে আমরা একসাথে বলতে পারি যে আমাদের হচ্ছে শারীর বিদ্যা। তারপরে যে আমরা একটা অধ্যায় পড়ছি না বইয়ের মধ্যে, রক্ত ও সঞ্চালন, হ্যাঁ, এই সবগুলোই, রক্ত ও সঞ্চালন, এই সবগুলোই পড়তেছে হচ্ছে শারীরতত্ত্বের মধ্যে। তার উত্তরটা পেয়ে গেছি। জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? কোষ, কোষের গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়? আমরা কি জানি? সাইট, হ্যাঁ। কোষের নামের শেষে সাধারণত সাইট এরকম একটা শব্দ থাকে। সাইট দিয়ে মূলত বোঝায় কোষকে। এই কোষ সংক্রান্ত পড়াশোনা যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে বলা হয় সাইটোলজি। ঠিক আছে, এর মানে হচ্ছে কোষবিদ্যা। আমরা এর আগে দেখছি যে ওই যে বায়োস মানে হচ্ছে জীবন, তাই না? বায়োস প্লাস লগোস মানে জ্ঞান। এই যে যদি কোনো কিছু সংক্রান্ত কোনো বিদ্যা বলা হয়, তাহলে এরকম লগোস বা লজি এই ধরনের শব্দ থাকে। আচ্ছা, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে সাইটোলজি। জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটি আলোচ্য বিষয়? কি বলা হয়েছে প্রশ্নটা, যে জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি। ঠিক আছে, বিভিন্ন জৈব রাসায়নিক যে কার্যক্রমগুলো, সেগুলোই হচ্ছে ফিজিওলজি। একটু আগে আমরা দেখলাম ফিজিওলজির মধ্যে কি কি আলোচনা করা হয়। ওই শারীরবিদ্যার ইংলিশই হচ্ছে ফিজিওলজি। জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? জীব এবং প্রকৃতির আন্তঃসম্পর্ক, একটার সাথে আরেকটা কিভাবে সম্পর্কিত, সেটি হচ্ছে বাস্তুবিদ্যা।
টিস্যু সমূহের গঠন কোন শাখায় আলোচনা করা হয়? টিস্যু, হ্যাঁ, টিস্যু তন্ত্র, এই টিস্যু সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হিস্টোলজি। জীবদেহের শ্বসন, রেচন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান কোনটি? শ্বসন এবং রেচন, ঠিক আছে? শ্বসন, রেচন ইত্যাদি কার অংশ? আমরা এতক্ষণ ধরে কি আলোচনা করতেছিলাম? এই যে এখানে আমরা যদি ডান দিকে তাকাই তাহলে দেখবো এই যে রেচন লিখছি, এই যে শ্বসন লিখছি, কার অন্তর্ভুক্ত? শারীরবিদ্যা বা ফিজিওলজি। জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি? অনেকগুলো প্রাণীকে সহজে সাজানো যায়, ঠিক আছে? আমরা যদি হচ্ছে অসংখ্য প্রাণী সাজানো, হ্যাঁ, এর কথা বলা হয়, তাহলে আমাদের মাথায় প্রথম যে জিনিসটা চলে আসা উচিত সেটা হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি বাংলাটা কি জানো? বাংলায় কি বলা হয় একে? শ্রেণী বিন্যাস। আচ্ছা, এরপরে চলে আসি 10 নম্বর প্রশ্ন। তাহলে হচ্ছে আমরা দেখলাম যেটা উত্তরটা কি, উত্তরটা হচ্ছে ট্যাক্সোনমি। 11 নম্বর প্রশ্ন, শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? ক নম্বর অপশন দেখো, জীবের বিবর্তন, এটা তো এখানকার আলোচ্য বিষয় নয়, এটা বিবর্তন ইভলিউশনের আলোচ্য বিষয়। সালোক সংশ্লেষণ, হ্যাঁ এটা উদ্ভিদ শারীরবিদ্যার আলোচ্য বিষয়। তারপর ভ্রূণের বিকাশ, এটা হচ্ছে ইমব্রায়োলজি, টিস্যুর বিন্যাস হচ্ছে হিস্টোলজি, ঠিক আছে? নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? প্রাণের বিকাশ কোথায় আলোচনা করা হবে? প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়, 1 নম্বর বলছে বায়ুবিদ্যা, ঠিক আছে? বায়ুবিদ্যায় প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হবে, কি মনে হয়? কখনোই নয়। তারপরে 2 নম্বরটা বলা হয়েছে যে বিবর্তন বিদ্যা, এই বিবর্তনের মধ্যে কিভাবে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী হলো এই ধরনের আলোচনা করা হয়। তারপর প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি, যেটা আমার সাবজেক্ট, হ্যাঁ, এখানে বিভিন্ন কেমিক্যাল নিয়ে আলোচনা করা হয়, আমাদের বডিতে থাকা বিভিন্ন কেমিক্যাল, যেমন হরমোন, এনজাইম, এগুলো। জীব প্রযুক্তি, যেখানে বিভিন্ন রকম টেকনোলজি, যেমন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো নিয়ে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের কোন শাখায় যোগ্যতম টিকে থাকা নিয়ে আলোচনা করা হয়? এটা হচ্ছে ইভলিউশন, হ্যাঁ, বিবর্তনের ক্ষেত্রে এটা আলোচনা করা হয়। তারপর হচ্ছে যে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোনটিতে? হরমোন নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজিতে। তারপরে মাইক্রোবায়োলজিতে বিভিন্ন অণুজীব, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া। এন্টোমোলজিতে বিভিন্ন রকম কীট, যেমন পোকামাকড়, এগুলো। বায়োটেকনোলজিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টিস্যু কালচার, এগুলো নিয়ে আলোচনা করা হয়। নিচের কোনটি এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্কিত? মাত্রই বললাম, এন্ডোক্রাইনোলজির মধ্যে কি আছে? হরমোন। প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা, কোন বিষয়ক, কোন বিদ্যা জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান? আচ্ছা, বলছে প্রাকৃতিক পরিবেশের সাথে। তো আমরা এখানে মিলাই দেখি যে প্রাকৃতিক পরিবেশের সাথে কোনটা মিলে। 1 নম্বর হচ্ছে বন্য প্রাণী, তারপরে বলছে বাস্তু। আচ্ছা, এটা হচ্ছে বাস্তুতন্ত্র হইতো, হ্যাঁ, এটা বাস্তুতন্ত্র হবে অপশনটা, বাস্তুতন্ত্র। তারপর বলছে যে কৃষি কীটতত্ত্ব। তো প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক, এটা হচ্ছে বাস্তুতন্ত্রের অংশ। এরপরে আমরা চলে আসি ফলিত জীববিজ্ঞানের অংশ কোনটি? এখানে বলা আছে কোষবিদ্যা বা সাইটোলজি, এটা একটা তত্ত্বীয় অংশ। বাস্তুবিদ্যা বা ইভলিউশন, এটা তত্ত্বীয় অংশ। গ নম্বর হচ্ছে শারীরবিদ্যা, এটাও তত্ত্বীয় অংশ। এই যে অণুজীব বিজ্ঞান, এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি? শারীরবিদ্যা, ফিজিওলজি একটু আগে দেখলাম যেটা ভৌত। পরজীবী বিদ্যা, এটা প্যারাসাইটোলজি, হ্যাঁ, এটা হচ্ছে ফলিত শাখা। তারপর ভ্রূণবিদ্যা, বাস্তুবিদ্যা, এগুলো তোমরা প্রথম পেজে, তোমাদের যে প্রথম 2টা পেজ মিলে বইয়ে বিভিন্ন শাখাগুলো জীববিজ্ঞানে আলোচনা করা আছে, এটা পড়া থাকলে এই জিনিসগুলো উত্তর করা খুবই সহজ। আচ্ছা, তারপর বলছে নিচে কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? ক নম্বর বলছে বংশগতিবিদ্যা, খ নম্বর বিবর্তনবিদ্যা, গ নম্বর সামুদ্রিক জীববিজ্ঞান। এই সামুদ্রিক জীববিজ্ঞানটা হচ্ছে এখানকার। আর জীব ভূগোল, এগুলো সব আগের যে অংশটা ছিল তত্ত্বীয় জীববিজ্ঞান, এর পার্ট ছিল। জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি?
ক নম্বর হিস্টোলজি। হিস্টোলজি আমরা দেখছি যে এটা তত্ত্বীয় নয়। আচ্ছা, এখানে অ্যান্সারটা হচ্ছে কীটতত্ত্ব। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে সবই তত্ত্বীয়। জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি? দেখো বলছে ভ্রূণবিদ্যা, বাস্তুবিদ্যা, তারপরে বলছে যে জিন প্রযুক্তি আর জীব ভূগোল। এখানে হচ্ছে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে তোমার কিছু অ্যাপ্লাই করার সুযোগ আছে। আচ্ছা, ঔষধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক জ্ঞানকে কি বলা হয়? এটা আমরা সবাই জানি না। ওষুধগুলোকে কারা তৈরি করে? ফার্মাসি। ফার্মেসি, যারা ফার্মেসি নিয়ে পড়াশোনা করে তারা ওষুধ তৈরি নিয়ে পড়াশোনা করতে পারে। আচ্ছা, ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টা রাজ্যে ভাগ করেন? এটা কি জানো না এমন কেউ আছে? এটা তো সবাই জানে, তাই না? আচ্ছা, তো ক্যারোলাস লিনিয়াস কতটা রাজ্যে ভাগ করছিল? ক্যারোলাস লিনিয়াসের সময়কালে শুরু থেকে মানে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণী জগৎ এই দুইটা ভাগে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, একটা উদ্ভিদ জগৎ আর একটা প্রাণী জগৎ। জীবজগৎকে জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি? জীবজগৎকে সহজে এবং সুশৃঙ্খলভাবে, একটু আগে বলছি না যে যদি এরকম অসংখ্য প্রাণী সাজানো টাইপ জিনিস আসে তাহলে উত্তরটা কি হয়? ট্যাক্সোনমি। আচ্ছা, কনজুগেশনের মাধ্যমে কোন জীবের যৌন জনন ঘটে? কনজুগেশনের মাধ্যমে ক নাম্বার অপশনে আছে শৈবাল। এই শৈবালই হচ্ছে কনজুগেশনের মাধ্যমে যৌন জনন প্রক্রিয়া সম্পন্ন করে। আচ্ছা, তারপর 2 নম্বর, পেনিসিলিয়াম করে না, ইস্টো করে না, ব্যাকটেরিয়া করে না। হ্যাঁ, নিচের কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? মাইসেলিয়াম। মাইসেলিয়াম কার বৈশিষ্ট্য? তোমরা জেনে থাকবে ছত্রাক বা মাশরুমের বৈশিষ্ট্য হচ্ছে মাইসেলিয়াম। কোনটি ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত? ম্যামেলিয়া কারা? যারা মায়ের বুকের দুধ পান করার মাধ্যমে বড় হয়, যেমন বিড়াল। কোনটি আর্কিগোনিয়েট? ঠিক আছে, 28 নম্বর প্রশ্নটা দেখো, কোনটি আর্কিগোনিয়েট? এক্সাম্পলটা হচ্ছে উত্তর আর্টো কার্পাস। এরা হচ্ছে প্লান্টি রাজ্যের নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। আর্টো কার্পাস মূলত কারা জানো? কাঁঠাল। আচ্ছা, কোনটি মনেরা রাজ্যের জীব? ঠিক আছে, 29 নম্বর মনেরা। আমরা এই যে 5টা রাজ্য দেখছিলাম, 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস, এখানে প্রথমে কি পাইছি? মনেরা, তারপরে প্রোটিস্টা। ঠিক আছে, এই মনেরার উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা, তারপর বলছে যে কোনটি পেনিসিলাম এর কোষ প্রাচীর তৈরি করে? পেনিসিলামের কোষ প্রাচীর তৈরি করে কারা? পেনিসিলাম কি ছত্রাক না, বা মাশরুম? মাশরুম জাতীয়। এরা হচ্ছে কাইটিন। এদের কোষ প্রাচীর কাইটিন। আচ্ছা, কোনটি জীব ও জ্বরের জ্বরের মধ্যবর্তী অবস্থা? আমরা যে একটা জিনিস দেখছিলাম যে এটা জীবও নয়, এটা জ্বরও নয়। কার ক্ষেত্রে বলা ছিল? দেখবা ভাইরাসের ওখানে বলা আছে যে ভাইরাস জীবও নয়, ভাইরাস জ্বরও নয়, ভাইরাস ভাইরাসই। তারপর বলছে যে কোনটি ইস্ট ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য? তো এই 32 নম্বর প্রশ্নটা, ক নম্বর অপশন এক কোষী। হ্যাঁ, ইস্ট ব্যাকটেরিয়া এক কোষী হতে পারে। নিউক্লিওলাস আছে না, নিউক্লিওলাস নাই, দ্বিবিভাজন ঘটে। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন ঘটে, উন্নতটি স্বতন্ত্র, এটি থাকবে না। ঠিক আছে, তাহলে উত্তরটা হচ্ছে এক কোষী। তারপর বলছে যে কে জীবজগতে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাবনা করেন? আমরা নাম দেখছিলাম, তাই না? এটা হচ্ছে প্রশ্ন নম্বর 33। আমরা দুইটা নাম লিখছিলাম, একটা হচ্ছে আর এইচ হুইটেকার। ঠিক আছে, হুইটেকার। বইয়ের মধ্যে দেখবা যে আর এইচ হুইটেকার, এরা মনেরা প্রোটিস্টা 5টা রাজ্যে ভাগ করে। 1 নম্বর রাজ্যটা হচ্ছে মনেরা, 2 নম্বর প্রোটিস্টা, 3 ফানজাই। মনেরা, প্রোটিস্টা, ফানজাই। 4 নম্বরে ছিল এনিমেলিয়া। এনিমেলিয়া। আর 5 নম্বরে হচ্ছে
প্লান্টি। আচ্ছা, তো এইখানে দেখো বলছে যে 5 রাজ্য ভাগ করার প্রস্তাব করে কে? উত্তর হচ্ছে আর এইচ হুইটেকার। কোনটা? মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখানকার মধ্যে আমরা জানি কি ভাইরাস ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। এখানে আছে ব্যাকটেরিয়া। তারপর ব্যাকটেরিয়া রাজ্য কোনটি? উত্তর হচ্ছে ক নাম্বার, মনেরা। তারপরে বলছে যে আচ্ছা, মনেরা রাজ্যের কিছু বৈশিষ্ট্য আমরা এখনই শুনে নেই। সেটা হচ্ছে যে মনেরা ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের জীব। আর জীবসমূহের মধ্যে এরা হবে হচ্ছে এককোষী, ফিলামেন্টাস, তারপরে কলোনি করতে পারবে। হ্যাঁ, কোষে ক্রোমাটিন বস্তু থাকবে, আবার নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা এগুলো থাকবে না। আর কোষ বিভাজনটা এই যে 2 ভাগে ভাগ হয়ে যাওয়া, হ্যাঁ, এটাকে বলা হয় দ্বিভাজন বা দ্বিবিভাজন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকবে। এরা খাবার গ্রহণ করে কিভাবে? এরা কি সালোক সংশ্লেষণ করতে পারে? পারে না। এরা মূলত দ্বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে যে কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে অনুপস্থিত? কি হবে উত্তর? উত্তর হচ্ছে ঘ, রাইবোজোম। এই যে এতক্ষণ যা যা বললাম এর মধ্যে রাইবোজোম বলিনি তো। তারপর বলছে যে কোন নষ্টক কোন রাজ্যের অন্তর্ভুক্ত? তো নষ্টক কোন রাজ্যে? নষ্টকের রাজ্য হচ্ছে মনেরা। ঠিক আছে, আচ্ছা। তারপর বলছে যে ডায়াটম, সরি, ডায়াটম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ডায়াটম হচ্ছে প্রোটিস্টা। হ্যাঁ, মনেরার পরেরটা হলো প্রোটিস্টা। এই ডায়াটম এরা হচ্ছে এক ধরনের শৈবাল। ঠিক আছে, এককোষী শৈবাল। 38 নম্বর না, একটু লিখে রাখি, তোমরা এটা জেনে রাখবা। ডায়াটম কি জিনিস? ডায়াটম হচ্ছে এককোষী শৈবাল। আচ্ছা, ডায়াটম হলো এককোষী শৈবাল। আর এরা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের জীব। এরা সাধারণত এককোষী, তবে বহুকোষীয় হতে পারে। আবার একাও থাকতে পারে, আবার হচ্ছে অনেকে মিলে একটা দল, যেটাকে বলা হচ্ছে বইয়ের ভাষায় কলোনি গঠন করে। আবার এদের এদের যে নিউক্লিয়াস গুলো আছে এগুলো কিন্তু সুগঠিত হবে, মনের মতো নয়। আচ্ছা, তারপর বলছে যে কোনটির প্রাচীর কাইটিন দিয়ে তৈরি? প্রাচীর কাইটিন দিয়ে তৈরি কার? পেনিসিলিয়াম। ঠিক আছে, পেনিসিলিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? পেনিসিলিয়াম হচ্ছে ফানজাই। এখানে উত্তর হচ্ছে গ নাম্বার, পেনিসিলিয়াম। এই যে পেনিসিলিয়ামটা আছে, এরা হচ্ছে ফানজাই কিংবা ছত্রাক। হ্যাঁ, সরি, ফানজাই, ফানজাই বা ছত্রাক। আমরা মনে রাখবো যে ছত্রাকের শেষে কতে, ছত্রাক কতে কাইটিন। ঠিক আছে, কতে ছত্রাক কতে কাইটিন, এভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এটা গেল 39 নম্বর প্রশ্ন। এরপর আসে 40। ফানজাই রাজ্যের জীব কোনটি? ফানজাই রাজ্যের জীব কোনটি? উত্তরটা কি হবে? ক নম্বরে আছে মাশরুম। আমরা তো জানি তাই না যে মাশরুম হচ্ছে ফানজাইয়ের অংশ। ছত্রাক, মাশরুম এগুলো ফানজাই। তারপর বলছে যে পুরামেসিয়াম। হ্যাঁ, এটা বানানটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা হবে প্যারামেসিয়াম, PARA, প্যারামেসিয়াম। আচ্ছা, টাইপিং মিস্টেক। তো প্যারামেসিয়াম কোন রাজ্যের অংশ? উত্তর হচ্ছে প্রোটিস্টা। তারপরে কোনটির দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত? একটু আগেই দেখে আসছি, কার হবে? মাশরুম, অর্থাৎ এক কথায় ফানজাই পর্বের। কোনটির প্রাচীর কাইটিন দিয়ে তৈরি? আবারও আমরা কোথায় যাব? সেই ছত্রাকের দিকেই যাব। তো প্রশ্নটা হচ্ছে কাইটিন দিয়ে।
দেখো আমরা এখানে অপশনগুলোর দিকে তাকাই। ক নম্বরে আছে ইস্ট, খ নম্বরে আছে ডায়াটম, ডায়াটম কি এক ধরনের শৈবাল, এটা নয়। তারপরে গ নাম্বার ব্যাকটেরিয়া, ঘ নম্বরে কি বলছে প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম কি জাতীয়, পেনিসিলিয়াম কিন্তু হচ্ছে ফানজাই, আর প্যারামেসিয়াম, এই দুটো জিনিস এলোমেলো করিও না, এটা একটু আমি লিখেই দিই। ব্যাখ্যা হচ্ছে প্রশ্ন নম্বর 43, দুইটা জিনিস চলে আসতেছে বারবার, একটা হচ্ছে প্যারামেসিয়াম আর একটা হচ্ছে পেনিসিলিয়াম। যদি বলে প্যারামেসিয়াম, হ্যাঁ, প্যারামেসিয়াম হচ্ছে একটা প্রোটিস্টা, মনে রাখ, প্রোটিস্টা। আর পেনিসিলিয়ামটা কি, একটা ফানজাই। দুটো জিনিস এলোমেলো করা যাবে না, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার তোমাদের। আচ্ছা, তো কোনটির প্রাচীর কাইটিন দিয়ে তৈরি? আচ্ছা, এবার তোমরাই বলো যে কোনটার প্রাচীর কাইটিন দিয়ে তৈরি তাহলে? কারণ হচ্ছে ইস্ট। নিচের কোনটি আর্কিগোনিয়েটস? এক নম্বর অপশন অ্যাগারিকাস, নয়। শোনো, এখানে হচ্ছে আর্কিগোনিয়েট কাদেরকে বলা হয়? স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদ যেগুলো। 44 নম্বর লিখে দেই, আর কি গণিত, আচ্ছা বাংলায় লিখতেছি। প্রশ্ন হচ্ছে নিচের কোনটি আর্কিগোনিয়েটস? উত্তরটা হচ্ছে আর্টোকার্পাস বা কাঁঠাল গাছ যে থাকে, একটু আগে বললাম যে আর্টোকার্পাস মানে হচ্ছে কাঁঠাল গাছ, ঠিক আছে? এই কাঁঠাল গাছ হচ্ছে আর্কিগোনিয়েট। এটা এখানে জানা উচিত, সেটা হচ্ছে যে এটা কি স্ত্রী জনন অঙ্গ বোঝায়। আচ্ছা, এরপরে চলে আসি, এটার উত্তর হচ্ছে আর্টোকার্পাস। তারপরে কোন রাজ্যের সদস্যরা হেটারোট্রফিক? ঠিক আছে, হেটারোট্রফিক কারা? মনেরা, ফানজাই, প্রোটিস্টা, তারপরে বলছে এনিমেলিয়া। উত্তর হলো এনিমেলিয়া। আচ্ছা, হেটারোট্রফিক বলতে কি বুঝি? এনিমেলিয়া রাজ্যের যে এরা আছে, এরা হচ্ছে অন্যের উপর খাবারের জন্য নির্ভরশীল। আমাদের কি কোনো ক্লোরোফিল আছে? আমরা তো খাবার তৈরি করতে পারি না, তাই আমরা হচ্ছে অন্যদের উপরে নির্ভরশীল। তারপরে বলছে যে মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন? কারণ হচ্ছে কোষে কি অনুপস্থিত? ঘ নম্বর অপশন দেখো, কোষে প্লাস্টিড অনুপস্থিত, তাই আমরা খাবার তৈরি করতে পারি না। এনিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটি? যৌন এবং অযৌনের জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। তারপরে বলছে যে এরা আর্কিগোনিয়েট, ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, হ্যাঁ ভ্রূণ স্তর সৃষ্টি হয়। তারপরে বলছে যে দেহে সরল টিস্যুতন্ত্র বিদ্যমান, ভুল, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরপরে বলছে যে প্রাণীজগৎকে 6টি রাজ্যে ভাগ করেন কে? প্রাণীজগৎকে 6টা রাজ্যে বিভক্ত করেন হচ্ছে টমাস কেলভিয়ার স্মিথ। তারপর আছে রাজ্য ফানজাই এবং রাজ্য প্লান্টি, এর মধ্যে সাদৃশ্য কি কি? স্পোর দিয়ে বংশবৃদ্ধি করা, আচ্ছা এটা গ্লান্টি আসছে না, এটা প্লান্টি হবে। রাজ্য ফানজাই এবং প্লান্টি, আচ্ছা। এরপরে দেখো, উত্তরটা হচ্ছে স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে নিউক্লিয়াস গঠিত কোষে কোষ প্রাচীর উপস্থিত। উত্তর হলো খ এবং গ, 2 ও 3। আচ্ছা, প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজনন পদ্ধতি। প্রোটিস্টা রাজ্যে যে জীবগুলো আছে তাদের প্রজনন কি কিভাবে হতে পারে? মিওসিস তাদের হয়? মিওসিস হয় না। মিওসিস হয় উন্নত রাজ্যে, উন্নত শ্রেণীর প্রাণীগুলোতে 1 ও 2, কনজুগেশন আর হচ্ছে মাইটোসিস। ফানজাই সম্পর্কে সঠিক তথ্য হলো খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। তিনটেই ঠিক আছে। তারপরে দেখো,
এখানে বলছে যে চিত্রের জীবটির নাম কি? নাম কি? এটা হচ্ছে নস্টক। তারপরে চিত্রের জীবটির কোষে অনুপস্থিত, কি অনুপস্থিত থাকে? মাইটোকন্ড্রিয়া এবং রাইবোসোম। তারপরে বলছে যে নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো ছোট ছোট জীব দেখতে পায়। তার মানে সে কাকে দেখতেছে বলতো? ফানজাই বা ছত্রাক। উদ্দীপকের জীবটি মৃত জীবদেহের উপর জন্মে ভিন্নধর্মী গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি করে কাইটিন নির্মিত কোষপ্রাচীর দ্বারা গঠিত। আচ্ছা, এটা হচ্ছে ভিন্ন গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি করে, এটা ভুল। 1 এবং 3, তাহলে হলো খ উত্তর। এরপরে আসি প্রশ্নটার মধ্যে এ আর বি দুটো ফিগার দিছে। এ এর ক্ষেত্রে দেখা যায় এটা কি এই মানা, তাহলে কোন পর্বের? এটা হচ্ছে মনেরা। এক্ষেত্রে দেখা যায় কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে, ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ থাকে, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। উত্তর তিনটাই। এ এবং বি উভয় ক্ষেত্রে দেখা যায় নিউক্লিয়াস সুগঠিত হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। তারপরে বলছে যে শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আচ্ছা, হ্যাঁ, সরি, এখানে এ আর বি না, ঠিক আছে। হ্যাঁ, একটা এমিবা, একটা হচ্ছে ছত্রাক। তাহলে এখানে উত্তরটা হচ্ছে 1 ও 3। নিউক্লিয়াস। চিত্রের জীবটির কোষ বিভাজন কিভাবে ঘটে? চিত্রটির এখানে কি আছে দেখো তো, জীবটা কি? ফানজাই। ফানজাইয়ের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে এর কোষ বিভাজিত হয়। এরপরে চলে আসি প্রশ্ন নাম্বার 59। চিত্রের জীবটির বৈশিষ্ট্য কি কি? 1 নম্বর হচ্ছে বলছে নিউক্লিয়াস সুগঠিত, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ। হ্যাঁ, তিনটি ঠিক আছে। কোন প্রাণী বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত? বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত কারা? মানুষের সাথে থেকে কে এখানে উন্নত আছে বলো? মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কি? মানুষের যদি আমরা শ্রেণীবিন্যাস করতে চাই তাহলে আগে কি পাবো? ম্যামিলিয়াটা হচ্ছে অবশ্যই প্রাইমেট। ধরো প্রাইমেট, ম্যামিলিয়া, কর্টা, না, প্রাইমেটস তো যারা আঁকড়ে ধরতে পারে। হুম, ম্যামিলিয়া, তারপর প্রাইমেটস, এরপর হচ্ছে হোমিনিডা। দ্বিতীয়, দ্বিপদ নামকরণ পদ্ধতি। বাঙালি বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার, ঠিক আছে, তোমার নাম শুনছো? নাম মনে হয় শোনা হয়নি তোমাদের। সাজিদ আলী হাওলাদার, উনি হচ্ছে ব্যাঙের বৈজ্ঞানিক নাম। উনি একটা ব্যাঙ আবিষ্কার করছে, ঠিক আছে। ওনার যে ব্যাঙটা, এটার গণনাম কি? উত্তরটা হচ্ছে জ্যাকারনা। গোলালের বৈজ্ঞানিক নাম কি? সোলানাম টিউবারসাম। নিম্নের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণের নীতি প্রবর্তন করেন? লিনিয়াস দ্বিপদ নামকরণের নীতি প্রবর্তন করে হচ্ছে স্পেসিস প্লান্টারাম। উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণের পদ্ধতি কোনটি? ICBN, ঠিক আছে। প্রাণীর ক্ষেত্রে কি হলে কি হইতো? প্রাণীর ক্ষেত্রে ICJN। পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশ কোনটি? ঠিক আছে, পেঁয়াজের যে বৈজ্ঞানিক নাম, এর গণ অংশটা কি? আমরা কি জানি? আচ্ছা, ওই যে আগের প্রশ্নে যেটা বললাম আইসিবিএন, আইসিবিএন এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার। আর পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে, সরি, ওলিয়াম, তারপরে স্টিপা। হুম,
আমরা কি জানি যে বৈজ্ঞানিক নাম লিখলে এরকম দুইটা আলাদা আলাদা আন্ডারলাইন করে দিতে হয়। ওলিয়াম সিপা, হ্যাঁ, তাহলে গণ কি? এটা গণ, এটা হলো প্রজাতি। তো ওলিয়াম সিপা এখান থেকে আমরা দেখো কি দেখতেছি যে কিসের নাম চাইছে আমার এখানে? গণের নাম। গণের নাম হচ্ছে এলিয়াম। তারপরে সিস্টেমা ন্যাচার, এই সিস্টেমা ন্যাচার, হ্যাঁ, বইটা লিখছে কে? উত্তর হচ্ছে ক্যাওলাস লিনিয়াস। কয়েকটি জীবের দ্বিপদ নাম। এপিস ইন্ডিকা, এপিস ইন্ডিকা কার বৈজ্ঞানিক নাম? খুবই সহজ, মৌমাছি। তারপরে হচ্ছে কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম হচ্ছে বাফো মিলানোস্টিকটাস। গোলালের বৈজ্ঞানিক নাম একটু আগেই দেখে আসছি, সোলোনাম টিউবারোসাম। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? এটা সবার জানা উচিত, আমাদের জাতীয় পাখি কোপসিকাস সাউলারিস। জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কি? এটাও আমরা সবাই জানি। জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম হচ্ছে, বাঘের ক্ষেত্রে প্যান্থেরা টাইগ্রিস, সিংহ হলে প্যান্থেরা লিও। তারপরে আসছি 73 নম্বর প্রশ্ন, হিবিস্কাস রোজাসাইয়েন্সিস এটা কার বৈজ্ঞানিক নাম? জবার বৈজ্ঞানিক নাম। তারপরে বলছে যে কর্কোরাস ক্যাপসুলারিস, কর্কোরাস ক্যাপসুলারিস কার বৈজ্ঞানিক নাম? উত্তর হচ্ছে পাট, আমাদের যে সোনালি আঁশ। তারপরে নেমফাইয়া নৌসালি এটা কার, কোনটির বৈজ্ঞানিক নাম? উত্তর হচ্ছে শাপলা। এগুলো একটু পড়তে হবে, পড়লেই মনে থাকবে। আচ্ছা, আরশোলার বৈজ্ঞানিক নাম কি? উত্তর হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। কোন বৈজ্ঞানিক নামটি সঠিকভাবে লেখা হয়নি? আচ্ছা, এই যে এখানে বৈজ্ঞানিক নামগুলো দেখি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটার এই যে এটাও ভুল। ঠিক আছে, তাহলে সঠিকভাবে লেখা হয়নি, উত্তর হচ্ছে গ, সরি, গ। আচ্ছা, এই তো তোমাদের মোটামুটি এগুলোই। এরপরে চলে গেছে অন্য টাইপ প্রশ্নে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের, সবাই ভালো থাকো, সবগুলো পড়ে ফেলো এবং হচ্ছে এভাবে অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো করে ফেলো। ধন্যবাদ।